हाई स्टूडेंट आमी तुम्हादेर प्रशांत सर आज के आबार क्लास नतून क्लास निये चले एसेछि। तोमरा आगे क्लासटा निश्चय देखेछो। आज के आमार द्वितीय क्लास। देखो एखाने विशेष करे नार्सिंग एवं रेल प्रिभियास कोश्चेनगुलो आलोचना करा हयेछे। ठीक आछे, देखो ताहले कोश्चेनगुलो देखते थाको और तोमरा यदि आगेर भिडियोटी यदि ना देखेछो ताहले देखे नेबे। ठीक आछे, देखो ओएल अफ ভিট্রিয়ল हलो ओएल अफ ভিট্রিয়ল काके बोले। एखाने देखो चारटा कि आछे अपशन आछे सालफिउरिक एसिड, नाइट्रिक एसिड, हाइड्रोक्लोरिक एसिड और फर्मिक एसिड। एखाने ভিট্রিয়ল থেকে चार रकमेर टाइपेर कोश्चेन थाके। डब्लिউবিতে থাকো, रेल থাকে এবং নার্সিং এ থাকে। ওয়েল অফ ভিট্রিয়ল, ওয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? এখানে বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। কাকে বলে? সালফিউরিক অ্যাসিডকে। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়ল। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখো, দেখো H2SO4। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে আর কি বলে? রসায়নগারের রাজা বলা হয়। কি বলা হয়? রসায়নগারের রাজা বলা হয়। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। তোমাদের পরীক্ষা বা এক্সামে কি পড়ে? চার রকমের ভিট্রিয়ল থাকে। অয়েল অফ ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল ও গ্রিন ভিট্রিয়ল। তাহলে চারটা ভিট্রিয়ল তোমাকে জেনে রাখতে হবে। কি জানতে হবে? তাহলে তোমরা এখানে অয়েল অফ ভিট্রিয়ল সালফিউরিক অ্যাসিড পেয়ে গেলে। তাহলে আর কি আছে? ব্লু অফ ভিট্রিয়ল। ব্লু অফ ভিট্রিয়ল কাকে বলে? কপার সালফেটকে বলে। তাহলে ব্লু অফ ভিট্রিয়ল কাকে বলে? কপার সালফেট। কপার সালফেট 5 অণু জল। কপার সালফেট 5 অণু জল, একে কি বলা হচ্ছে? ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, তাহলে এটা লিখে নাও যে ব্লু ভিট্রিয়ল হচ্ছে কপার সালফেট 5 অণু জল। ঠিক আছে, তারপর কি বলা হয়? গ্রিন ভিট্রিয়ল আছে। গ্রিন ভিট্রিয়ল কাকে বলে? ফেরাস সালফেট 7 অণু জল। দেখো গ্রিন ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল কোনটা? ফেরাস সালফেট 7 অণু ওয়াটার। এটাকে বলা হচ্ছে কি? গ্রিন ভিট্রিয়ল। এটা হলো ব্লু ভিট্রিয়ল, এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। ঠিক আছে, আর একটা কি? হোয়াইট ভিট্রিয়ল। একে কি বলে? জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেটকে কি বলা হয়? হোয়াইট ভিট্রিয়ল বলা হয়। তাহলে তোমাদের ভিট্রিয়ল থেকে যদি কোশ্চেন দেয়, চার রকমের ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল, সালফিউরিক অ্যাসিড, হোয়াইট ভিট্রিয়ল, জিঙ্ক সালফেট, গ্রিন ভিট্রিয়ল, ফ্লাশ সালফেট এবং ব্লু ভিট্রিয়ল কাকে বলে? কপার সালফেটকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, তাহলে তোমাদের চার রকমের কিন্তু ভিট্রিয়ল থেকে কোশ্চেন দেয়। আবার এগুলোকে কি বলে? দেখো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড থেকে দেয়, এটা কি বলে? তীব্র জল বলা হয়। তো এবার আরেকবারে কেপি প্রিলিমে পড়েছিল, প্রিলিমসে, যে নাইট্রিক অ্যাসিডকে কি বলা হয়? নাইট্রিক অ্যাসিডকে তীব্র জল বলা হয়। তাহলে একে তীব্র জল দিয়েও প্রকাশ করা, তীব্র জল বলা হয়। কি বলা হয়? তীব্র জল বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো একে বলা হয় তীব্র জল। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলে? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়। কি অ্যাসিড বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়। সামুদ্রিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, আর ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড পিঁপড়ার হুলে পাওয়া যায়। তাহলে তোমাদের এখান থেকে কী রকম? অয়েল অফ ভিট্রিয়ল, অ্যান্সার হলো সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো জানলে। দেখো পরের কোশ্চেন কি দিয়েছে? যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন কত হয়? 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন কি? এসব অঙ্ক করতে গেলে তোমরা আগে আণবিক ভরটা জানতে হবে, আণবিক ভর ক্যালকুলেট করতে শিখতে হবে। আণবিক ভর কী করে ক্যালকুলেট করতে হয়? দেখো কার্বন ডাইঅক্সাইড, এখানে কি দেওয়া আছে? দেখো কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড আমরা প্রথমে কী বার করবো? আণবিক ভর বার করবো, আণবিক ভর বার করবো। ঠিক আছে, তাহলে আণবিক ভর কী করে বার করতে হয়? দেখো আণবিক ভর বার করতে হয়, এর পারমাণবিক ভর কার্বনে কত? 12। এখানে অক্সিজেন কটা আছে? অক্সিজেন পরমাণু কটা আছে? 2। তাহলে 2 ইন্টু এর পারমাণবিক ভর কত? এর 16। তাহলে দেখো এটা যোগ করো, তাহলে কত হচ্ছে? 12 প্লাস 32, তাহলে এটা কত হচ্ছে? 44। ঠিক আছে, তাহলে কী দিক করতে হবে? প্রথমে যেটা দেওয়া থাকবে তার আণবিক ভরটা বার করতে হবে। যেটা আণবিক ভর হবে সেটাতে এসটিপিতে তার আয়তন হয় 22.4 লিটার। তাহলে আণবিক ভর হচ্ছে 44। ঠিক আছে, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের, তাহলে এবার দেখতে থাকো যে কী করে করবে। দেখো তাহলে আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের কত হলো? 44। তাহলে এবার লিখবে কি করে? যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন হয়, এসটিপিতে আয়তন কত হয়? এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। 22.4
4 লিটার। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এখানে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড বলা আছে? 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড করতে হবে কত হবে? এটা এসটিপিতে আয়তন কত হবে? 22.4 বাই 44। ওই কি নিয়ম, তোমাকে কত গ্রাম বলেছে? 88। এটা করে নাও। তাহলে অ্যান্সার কত হচ্ছে? দেখো অ্যান্সার দেখো, এত লিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার দেখো এটা হচ্ছে 2-এর অ্যান্সার, 2 নম্বর অ্যান্সারটা হচ্ছে। তাহলে কি করে করছো? যেটা দিবে তার আণবিক ভর বার করতে হবে। আণবিক ভর কী করে বার করতে হয়? কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? 44। তাহলে 44 যেটা আণবিক ভর হয় সেটা সমান কি? এসটিপিতে আয়তন হয় 22.4 লিটার। তো যত বলবে সেটা তোমাকে বার করে নিতে হবে। অ্যান্সার কত হলো? 44.80 লিটার। ঠিক আছে, তাহলে কোন অ্যান্সারটা? অ্যান্সার বি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, দেখো এখানে সুর দেওয়া আছে, সুর, এগুলোর মধ্যে কোনটি অষ্টক তোমাকে জানতে হবে। এগুলো কি জিনিস? যেটা দেখবে এখানে কত দেওয়া আছে? 50, 60 দেওয়া আছে, 100 দেওয়া আছে, 150 দেওয়া আছে, 170 দেওয়া আছে। এখানে তোমাকে 3-4টা জিনিস জানতে হবে। যেটার ভ্যালু সবচেয়ে কম থাকবে সেটাকে বলা হয় মূল সুর। তাই এখানে মূল সুর কোনটা? দেখো 50, সবচেয়ে কম মান কোনটা দেওয়া আছে? 50। তাহলে 50, এটা হচ্ছে মূল সুর। তাহলে 50টা কি? 50টা হচ্ছে মূল সুর, এটা হচ্ছে মূল সুর। এবার মূল সুর বাদ দিয়ে যে সুরগুলি পড়ে থাকবে সেগুলোকে বলা হয় অপসুর। ঠিক আছে, মূল সুর বাদ দিয়ে যে সুরগুলো পড়ে আছে সেগুলো হচ্ছে অপসুর। তাহলে এই তিনটাই কি? তিনটাই হচ্ছে উপসুর। এই তিনটাই হচ্ছে উপসুর। ঠিক আছে, তাহলে মূল সুর বাদ দিয়ে যে সুরগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে উপসুর। ঠিক আছে, এটা হচ্ছে উপসুর। এবারে উপসুর বাদ দিয়ে কি? যদি মূল সুরের গুণিত হয় বা মাল্টিপেল হয়, মূল সুরের মাল্টিপেল মানে মনে করো 50 দুগুণে 100, মনে করো 50 ইন্টু 3 সমান কত? 150। যদি এ ধরনের মাল্টিপেল হয় মানে গুণিতক হয় তাহলে সেগুলোকে বলা হয় সমমেল। সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে সমমেল, মানে উপসেলের মধ্যেই সমমেল। তাহলে দেখো এখানে 100 মানে যদি সমমেল বলতো পরীক্ষায়, সমমেল যদি বলতো তাহলে সমমেল কোনগুলো হতো? সমমেল হতো 100 আর 150। দেখো সমমেল কোনগুলো হতো? 100 আর 150 হার্জ, এটা সমমেল হতো। কিন্তু এক্সামে কি দিয়েছে? এক্সামে দিয়েছে কি যে এগুলোর মধ্যে অষ্টক কোনটি? অষ্টক কি হয়? মূল সুরের দ্বিগুণ যদি হয়, মূল সুরের যেটা দ্বিগুণ সেটাই হয় অষ্টক। তাহলে মূল সুরের দ্বিগুণ কোনটা? মূল সুরের দ্বিগুণ হচ্ছে 100। দেখো 50 ইন্টু 2 সমান 100। মূল সুরের দ্বিগুণ সেটা হচ্ছে 100, তাহলে 100 হার্জ। তাহলে কি অষ্টক কোনটি হবে? অষ্টক হবে 100 হার্জ। বুঝতে পারলে? তাহলে 100 হার্জ। তাহলে এখান থেকে কী করে মনে রাখবে? যেটা সবচাইতে কম সেটা হচ্ছে মূল সুর, মূল সুর বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অপসুর। এবারে কি দেখতে হবে? যে মূল সুরে যদি মাল্টিপেল হয় বা গুণিত হয় সেগুলোকে বলা হয় সমমেল, এবং মূল সুরে যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে সেটা হয় অষ্টক। তাহলে এখানে কি দিয়েছে? অষ্টক। এর নার্সিংয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা। ঠিক আছে, দেখো শব্দের বেগের মান সর্বোচ্চ হয় কোথায়? শব্দের বেগ জানো যে শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে কি? শব্দ শূন্য মাধ্যমে কিন্তু আসে না, এর জন্য আমাদের জীবকুলের অস্তিত্ব আছে। শূন্য মাধ্যমে যদি শব্দ আসতে পারতো তাহলে এই জীবকুল বলে কিছু থাকতো না। ঠিক আছে, তাহলে শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে হয়। শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কঠিন মাধ্যমে। তোমরা দেখবে ইস্পাতে, এগুলো মনে রাখবে যে ইস্পাতে শব্দের বেগ কত হয়? কঠিন মাধ্যমে। ইস্পাত যদি ধরো, ইস্পাতে কত হয়? এগুলো মানগুলো তোমাকে মনে রাখতে হয়। ডাইরেক্ট কোশ্চেন তুলে দেয়, ইস্পাতে কত হয়? 5000 মিটার পার সেকেন্ড, 5000 মিটার পার সেকেন্ড, সেকেন্ডে 5000 পর্যন্ত যায়। জলে কত হয়? জলে শব্দের বেগ কত হয়? জলে শব্দের বেগ কত হয়? জলে হয় 1400 মিটার পার সেকেন্ড, 1400 মিটার পার সেকেন্ড, জলে হয় 1400 মিটার পার সেকেন্ড। বায়ুতে কত হয়? বায়ুতে কত হয়? বায়ুতে এগুলো সব মনে রাখতে হয়, 332 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড। কিন্তু শূন্য মাধ্যমে কত হয়? শূন্য মাধ্যমে শব্দ কিন্তু চলতে পারে না, 0 হয়। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ 0। এখানে কি দিয়েছে? শব্দের বেগ মান সর্বোচ্চ কোথায় হয়? তাহলে কোথায় হয়? দেখো ইস্পাত কঠিন মাধ্যমে সর্বোচ্চ হয়, কঠিন মাধ্যমে শব্দের বেগ তুমি সবচেয়ে বেশি পাবে। ঠিক আছে, দেখো নেক্সট, 1 আলোকবর্ষ সমান কত মিটার? দেখো এখানে মিটার দেওয়া আছে, ম্যাক্সিমাম কি আমরা কিলোমিটারে জানি, তাহলে কিলোমিটার থেকে মিটার করে 1 আলোকবর্ষ সমান কত কিমি? এটা সবাই জানো যে 9.46 ইন্টু 10⁻12 কিমি, 10⁻12 কিমি। যে কোনো একটা আমার মনে রাখবে কিমি। এবার কিমি থেকে তোমাকে অপশানে কি কিমি দেওয়া আছে? কিমি দেওয়া নেই,
তাহলে 1 কিমি সমান কত মিটার? 1000 মিটার। তাহলে 1000 দিয়ে গুণ করো, তাহলে এটা কত হবে? 9.46 ইন্টু 10⁻12 ইন্টু 1000 সমান কত হবে? 9.46 ইন্টু 10⁻15 মিটার। তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখো 9.46 ইন্টু 10⁻15 মিটার, মানে অ্যান্সার ডি হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার ডি হবে। তোমরা যদি আগের ক্লাসটি যদি না দেখেছো, ও ক্লাসটি তোমরা দেখে নেবে, ঠিক আছে? সোডিয়াম মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কততম শ্রেণীতে রয়েছে? এটা পর্যায় সারণীর এক কোশ্চেন। পর্যায় সারণী দেখো সোডিয়াম মৌলটি, তাহলে সোডিয়াম মৌলটি অ্যাটমিক নাম্বার জানতে হবে। কম্পিটিটিভ লাইনে এলে 1 থেকে 20 পর্যন্ত কিন্তু তোমাকে অ্যাটমিক নাম্বার মনে রাখতেই হবে, নাহলে পড়ে করতে পারবে না। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। দেখো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার, দেখো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। এসব জিনিস যদি দেয় তাহলে কী করতে হয়? ইলেকট্রন বিন্যাস করতে হয়। তো ইলেকট্রন বিন্যাস করে নাও। ইলেকট্রন কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এমনি করে কক্ষপথগুলো থাকে। এটা কে কক্ষপথ, তাহলে কে কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? দুটো। কে দুটো থাকে, এল এ কটা? 8টা, এম এ কটা? 1টা। এবার মনে রাখো, এটা একদম সব ক্ষেত্রে প্রযোজ্য। কি করে মনে রাখবে? যে আধুনিক পর্যায় সারণীতে যদি বলে কটা পর্যায়, যেটা কক্ষপথ পাবে সেটা হয় পর্যায়। তাহলে এখানে কটা পর্যায়, কটা কক্ষপথ পেয়েছো? 3টা। দেখো কক্ষপথ কাজে লেগেছে, তাহলে পর্যায় নাম্বার কত হবে? পর্যায়ের সংখ্যা কত হবে? পর্যায় হবে 3। এবার কি শ্রেণী কী করে বার করতে হয়? লাস্টের কক্ষপথে যেটা ইলেকট্রন থাকে সেটা হয় শ্রেণী। তাহলে এখানে শ্রেণী লাস্টে কটা ইলেকট্রন আছে? 1টা। তাহলে শ্রেণী কত হবে? প্রথম শ্রেণী। শ্রেণী কী হবে? প্রথম শ্রেণী হবে। প্রথম, মনে থাকবে। তাহলে কি করতে হবে? এসবগুলোতে ইলেকট্রন বিন্যাস করতে হয়। যেটা কক্ষপথ অংশগ্রহণ করে সেটা হয় পর্যায়, মানে পর্যায় হয়েছে 3য় পর্যায়। আর শ্রেণী কি? লাস্টের যেটা ইলেকট্রন থাকবে সেটা হয় শ্রেণী। তাহলে দেখো প্রথম শ্রেণী। তাহলে অ্যান্সার এখানে কি হবে? যে সোডিয়াম মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কততম শ্রেণীতে আছে? প্রথম শ্রেণীতে রয়েছে। কত শ্রেণীতে রয়েছে? প্রথম শ্রেণীতে রয়েছে, ঠিক আছে? এগুলো করে নিতে হয়। এবার লাস্টের ইলেকট্রনটি যদি 3 থেকে বেশি হয়ে যায়, এবারে আধুনিক যদি বলে, মনে হয় লাস্টের ইলেকট্রন কোনো ক্ষেত্রে 3-এর থেকে বেশি, মনে করো সালফারের কত? সালফার হচ্ছে 16। তাহলে কি করতে হবে? 2, 8, 6। তাহলে কততম শ্রেণীতে? শ্রেণী দেখো লাস্টে যেটা ইলেকট্রন সেটাই শ্রেণী হচ্ছে 6। তাহলে 6তম শ্রেণীতে। এটা হচ্ছে মেন্ডেলিভের অনুযায়ী। কিন্তু তোমাকে যদি আধুনিক যদি বলা হয়, তাহলে কি লাস্টের ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হয়। যদি আধুনিক বলতো যে সালফার আধুনিকে কত আছে, যদি বলে তাহলে কি হবে? তার সাথে 10 যোগ করে দিতে হয়। 6 + 10 মানে 16তম শ্রেণীতে রয়েছে। বুঝতে পারলে? তাহলে কি করতে হয়? যে আধুনিক যদি বলা হয় তার সাথে 10 যোগ করতে হয়। কখন 10 যোগ করতে হয়? যদি 2-এর থেকে ইলেকট্রন বেশি হয়ে যায় তখন 10 যোগ করতে হয়। বুঝতে পারলে? আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর যদি আধুনিক বলা হয়, লাস্টে ইলেকট্রনটা যদি 2-এর থেকে বেশি হয়ে যায় তখন আমরা 10 যোগ করব, নাহলে 10 যোগ করার দরকার নেই। যেমন এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এখানে কি 10 যোগ করব? 10 যোগ করব না, এখানে একে রেখে দেবো। এটা শ্রেণী কত? প্রথম শ্রেণী। আর পর্যায় কত? পর্যায় 3টা যখন কক্ষপথ অংশগ্রহণ করেছে, যেটা কক্ষপথ অংশগ্রহণ করবে সেটাই হচ্ছে পর্যায়। আর লাস্টে যেটা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে শ্রেণী। তাহলে এখানে সোডিয়াম মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কততম শ্রেণীতে রয়েছে? প্রথম শ্রেণীতে রয়েছে। বুঝতে পারলে কীভাবে করতে হয়? দেখো পরের কোশ্চেন, 2p অরবিটে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত? এটা রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনটিপিসি এগুলো খুব দেয়। এটা কি? 2p অরবিটের মুখ্য কোয়ান্টাম নাম্বার সংখ্যা কত? আমাদের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি কোয়ান্টাম সংখ্যা আছে। 4টি কোয়ান্টাম সংখ্যা কি? একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার, একে এন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। মুখ্য কোয়ান্টাম নাম্বার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপর গৌণ কোয়ান্টাম নাম্বার মানে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাকে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তাকে এমএল দিয়ে প্রকাশ করা হয়। এবং একটা স্পিন কোয়ান্টাম নাম্বার তাকে এস দিয়ে প্রকাশ করা হয়। এমএস তাকে কী দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে প্রকাশ করা হয়। এমএস দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে কোয়ান্টাম নাম্বার কটা পাবে? কোয়ান্টাম নাম্বার পাবে 4টা। একটা হচ্ছে প্রাথমিক মানে মুখ্য কোয়ান্টাম নাম্বার, এটা গৌণ কোয়ান্টাম নাম্বার, এটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। 4টা কোয়ান্টাম নাম্বার কোনো একটা ইলেকট্রন করতে যায়, 4টা কোয়ান্টাম নাম্বার আমাদের কাজে লাগে, ঠিক আছে? এখানে বলছি মুখ্য কোয়ান্টাম নাম্বার কত? মুখ্য কোয়ান্টাম নাম্বার কী করে বুঝবে? যেটা অরবিট দেওয়া থাকে, যেমন 2p, যেমন এখানে কী দেওয়া আছে? 2p
2p, সামনের যেটা থাকবে সেটাই হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার। সামনে এখানে 2 আছে, তাহলে মুখ্য কোয়ান্টাম নাম্বার কত হবে? মুখ্য কোয়ান্টাম নাম্বার 2 হবে। মুখ্য কোয়ান্টাম নাম্বার কত? মুখ্য কোয়ান্টাম নাম্বার 2। যদি বলি গৌণ কোয়ান্টাম নাম্বার কত? গৌণ কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম কী করে বুঝবে? যে গৌণ কোয়ান্টাম নাম্বার পি এর এল এর ভ্যালু মানে গৌণ কোয়ান্টাম নাম্বার, তাহলে এল এর ভ্যালু যদি 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়। যদি এল এর ভ্যালু 0 হয় তাহলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। বুঝতে পারলে? এটা হচ্ছে গৌণ কোয়ান্টাম নাম্বার। দেখো এখানে পি দেওয়া আছে, তাহলে এল এর ভ্যালু কত ছিল? 1। যদি বলতো গৌণ কোয়ান্টাম নাম্বার কত, তাহলে 1 হতো। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি পড়ে তোমাদের? মুখ্য কোয়ান্টাম নাম্বার। মুখ্য কোয়ান্টাম নাম্বার কি? যেটা সামনে থাকবে সেটাই হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে মুখ্য কোয়ান্টাম নাম্বার কত? মুখ্য কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2। ঠিক আছে, দেখো 0 ডিগ্রি উষ্ণতায় রাখা 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ লাগবে? তোমরা আগের ভিডিও নিশ্চয়ই দেখেছো যে বুঝিয়েছিলাম আপেক্ষিক তাপ ও লিন তাপ জিনিসটা কি। যদি বস্তুর অবস্থার পরিবর্তন করতে যদি দায়ী হয় তাহলে সে তাপটা হচ্ছে লিন তাপ। অবস্থার পরিবর্তন করতে, বরফ থেকে জল, জল থেকে বরফ, এই ধরনের যদি ঘটনাগুলো ঘটে তাহলে সেটার ক্ষেত্রে কি হয়? সেটার ক্ষেত্রে হয় লিন তাপ। আর যদি বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে যদি সহায়তা করা হয়, মনে করো জলের উষ্ণতা 10 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বৃদ্ধি করবে, যদি উষ্ণতা বৃদ্ধি কিন্তু জলেই আছে, যদি পদার্থের অবস্থা চেঞ্জ নয়, শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধি করতে যদি ব্যবহার করা হয় তখন সেটার ক্ষেত্রে কি লাগে? সেটার ক্ষেত্রে আপেক্ষিক তাপ লাগে। দেখো এখানে ম্যাথ করবো কী করে? ওই যে 0 ডিগ্রি উষ্ণতা রেখা 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে। দেখো একই উষ্ণতা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফটাই কিসে পরিণত হবে? জলে পরিণত হবে। এখানে দেখো বরফ আছে, বরফ থেকে জলে পরিণত হবে। তাহলে এখানে তুমি কি তাপ কাজে লাগাবে? বরফ থেকে জল। তাহলে বরফ থেকে জল মানে বস্তুর কি অবস্থার পরিবর্তন ঘটছে। অবস্থার পরিবর্তনের জন্য দায়ী যে তাপটা, সেটা আমি আগের দিন বলেছিলাম, এটা কি তাপ? সেটা হচ্ছে লিন তাপ। এটা হচ্ছে লিন তাপ। তাহলে এখানে তোমাকে লিন তাপ কাজে লাগাতে হবে। বরফ থেকে জল হচ্ছে, তাহলে ম্যাথ করবে কি করে? দেখো বরফ থেকে জল, বরফ থেকে জল, বরফ থেকে জল, এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রাখা? 0 ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। দেখবে 0 ডিগ্রি উষ্ণতায় বরফ পাওয়া যায়, 0 ডিগ্রি উষ্ণতায় জলও পাওয়া যায়। ঠিক আছে, তার বরফ থেকে জল, এটা কত গ্রাম জল? 5 গ্রাম। দেখো কত জল দেওয়া আছে? 5 গ্রাম। তোমরা আমি আগের দিন বলে দিয়েছিলাম যে লিন তাপের ইকুয়েশনটা কি? লিন তাপের ইকুয়েশন হচ্ছে লিন তাপ, যে আমরা এইচ সমান কি পাই? এইচ সমান আমরা জানি এম ইন্টু এল, যেখানে এইচটা কি মোট তাপ, এলটা হচ্ছে লিন তাপ। এল সমান হচ্ছে লিন তাপ, এল সমান হচ্ছে লিন তাপ, এল সমান হচ্ছে লিন তাপ। আর এম কি? এম হচ্ছে বস্তুর ভর, এম হচ্ছে বস্তুর ভর, এম হচ্ছে বস্তুর ভর, এম হচ্ছে বস্তুর ভর। ঠিক আছে, তাহলে এল সমান হচ্ছে লিন তাপ আর এম হচ্ছে বস্তুর ভর। তোমাকে এখানে কি দিয়ে দিয়েছে? দেখো 5 গ্রাম বরফকে, তাহলে বস্তুর ভরটা দেওয়া আছে, তোমাকে কত তাপ দিয়েছে এটা তোমাদের দেওয়া থাকবে কোশ্চেনে, যে বরফ থেকে জলের লিন তাপ তোমাকে কিন্তু জানতে হবে। কিছু কিছু কোশ্চেনে দেওয়া থাকে, আবার কিছু কিছু কোশ্চেনে তোমাকে বার জেনে থাকতে হয়। তাহলে তোমাকে বলছে মোট তাপ কত লাগবে, বলছে মোট তাপ কত লাগবে, তাহলে ওই তাপটা কি তাপ? ওই তাপটা লিন তাপ। তাহলে তোমরা জানো যে বরফ থেকে জল হলে লিন তাপ কত হয়? বরফ থেকে জল হলে এর লিন তাপ কত হয়? এটা তোমাকে জানতে হবে। 80 ক্যালোরি হয়, 80 ক্যালোরি। বরফ থেকে জলের লিন তাপ কত হয়? 80 ক্যালোরি। ঠিক আছে, তাহলে এখানে বস্তুর ভরটা কত দেওয়া আছে? দেখো বস্তুর ভর দেওয়া আছে 5 আর এটা 80 ক্যালোরি। তাহলে মোট তাপ কত লাগবে? 5 × 400 মানে 400 ক্যালোরি লাগবে। কত লাগবে? 400 ক্যালোরি লাগবে। তাহলে কি করে করলে? যে তাপ সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু লিন তাপ। তাহলে বস্তুর ভর কত দেওয়া আছে? 5 গ্রাম দেওয়া আছে, তাহলে 5 বসালাম। আর এল কি? এল মানে হচ্ছে লিন তাপ, এটা তোমাকে জানতে হবে। বরফ থেকে জলের লিন তাপ কত? 80 ক্যালোরি। যদি এখানে জল থেকে বাষ্প থাকতো তাহলে কত বসাতাম? 540 বসাতাম। কিন্তু এখানে আমাকে দেওয়া আছে বরফ থেকে জল, তাহলে এর লিন তাপ কত? এর লিন তাপ দেওয়া আছে 80, তাহলে 5 × 80 মানে কত? 400 ক্যালোরি। তাহলে অ্যান্সার কী হবে? 400 ক্যালোরি। তো সিজিএসে দেখো এটা কিসে? গ্রামটা কিসে? ভরের সিজিএস একক। তাহলে লিন তাপটা তোমাকে সিজিএসে দিতে হবে। লিন তাপটা কি? 80 ক্যালোরি, ক্যালোরি পার গ্রাম। তাহলে ক্যালোরি পার গ্রাম মানে কি? এটা সিজিএস। তাহলে দুটো করো, দুটো সিজিএস 400 ক্যালোরি। মোট তাপ কত হবে? 400 ক্যালোরি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই জিনিসগুলো মনে রাখবে। যদি বস্তুর অবস্থার পরিবর্তন যদি হয় তখন আমরা লিন তাপের ইকুয়েশন লাগাবো, আর যদি বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করা হয় তখন আমরা আপেক্ষিক তাপের সূত্র লাগাবো। আপেক্ষিক তাপের সূত্রটা আগের ক্লাসে দেখেছো কি করে? যে এইচ সমান ms ΔT, যেখানে এস সমান আপেক্ষিক তাপ। ঠিক আছে, দেখো নিচের কোনটি লুইস অ্যাসিড? নিচের কোনটি লুইস অ্যাসিড? এটা তোমরাকে ভালো করে জানতে হবে। এটা WB তো একবার পড়েছিল,
নার্সিংয়ে খুব পড়ে, ইভেন রেল খুব দেয়। নিচের কোনটি লুইস অ্যাসিড? তোমাকে জানতে হবে লুইস অ্যাসিড কাকে বলে। লুইসের মতো অ্যাসিড কাকে বলে? যারা ইলেকট্রন কি করে, ইলেকট্রন জোর কি করে বর্জন, গ্রহণ করে না বর্জন করে। দেখো লুইস অ্যাসিড দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে লুইস অ্যাসিড আর একটা হচ্ছে লুইস ক্ষার। লুইস কি বলে, এটা হচ্ছে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, লুইস অ্যাসিডে কি, যারা ইলেকট্রন জোর লেখো ইলেকট্রন জোর কি করে গ্রহণ করে, যারা ইলেকট্রন জোর কি করে গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। যারা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন জোর গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড, আর যারা ইলেকট্রন বর্জন করে তারা হচ্ছে লুইস বেস। তাহলে এখানে তুমি বুঝবে কি করে যে এটা লুইস অ্যাসিড? ইলেকট্রন দেখে তো বুঝতে পারবে না যে এটা ইলেকট্রন গ্রহণ করছে না বর্জন করছে। তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। কীভাবে ক্যালকুলেট করতে হয় যে ইলেকট্রন গ্রহণ করছে না বর্জন করছে, কীভাবে ক্যালকুলেট করতে হয়? দেখো এটা নর্মাল কেস, দেখো খুব জন্য বোরনের কত 1 থেকে 20 পর্যন্ত কিন্তু অ্যাটমিক নাম্বারগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। বোরনের কত হয়, বোরনের হয় 5 মানে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 2 3, তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন কত? এই ভ্যালেন্স ইলেকট্রন 3, তাহলে বোরনে হচ্ছে 3, বোরনের 3 প্লাস কি করতে হবে, যেটা মৌল যেটা অ্যাটমের সাথে অ্যাটাচ থাকবে সেটা যোগ করে দেবে। তাহলে এখানে ফ্লোরিন করা আছে, ফ্লোরিন আছে 3টা, তাহলে 3 + 3 মানে কটা ইলেকট্রন হলো? 6টা। সবাই বাইরে কটা করতে খুঁজে ইলেকট্রন জোর? 8টা করতে খুঁজে। তাহলে এই 6টা আছে, ইলেকট্রন নেবে না দেবে? ইলেকট্রন নেবে। যদি ইলেকট্রন নেয় তাহলে কি লুইস অ্যাসিড। তাহলে তোমার অ্যান্সার কি হয়ে গেল? BF3টাই লুইস অ্যাসিড। তাহলে এটা অ্যান্সার হচ্ছে BF3। এবারে এগুলো দেখো SF6, SF6টা কী কেস হচ্ছে? দেখো SF6 তোমরা জানো সালফারের কত? সালফারের 16 মানে 2 আর 6 মানে লাস্টে 6 + 6, তাহলে কটা ইলেকট্রন হলো? 12টা মানে কি 8-এর থেকে বেশি না কম? 8-এর থেকে বেশি। 8-এর থেকে যদি বেশি হয় তাহলে ইলেকট্রন নেবে না দেবে? ইলেকট্রন দিয়ে দিবে। ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে লুইসের মধ্যে সেটাকে কি বলে? ক্ষার বলে। তাহলে লুইসের মধ্যে এটা বেস হতো বা ক্ষার হতো, এটা ক্ষার। বুঝতে পেরেছো? দেখো PF6, এটাও দেখো PF6টা দেখো PF6 ফসফরাসের কত? 15, তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করো 2 8 5, তাহলে ভ্যালেন্স সেলে কটা আছে? 5টা। এখানে ফ্লোরিন করা আছে 6টা, 5 6 কত? 11। 8-এর থেকে বেশি না কম? বেশি। 8-এর থেকে যদি বেশি হয় তাহলে সেটা কি ইলেকট্রন দান করবে না গ্রহণ করবে? ইলেকট্রন দান করবে। ইলেকট্রন যদি দান করে সেটা লুইসের মধ্যে কি বলে? ক্ষার। তাহলে এটাও কি ক্ষার, এটাও ক্ষার। আর অ্যামোনিয়া তো তোমরা সবাই জানো, অ্যামোনিয়া কি ক্ষার হয়, অ্যামোনিয়া ক্ষার। এটা বলছি না এইভাবে করে, অ্যামোনিয়া ক্ষার। তাহলে দেখো SF6 PF6 অ্যামোনিয়া এগুলো তিনটেই ক্ষার। তোমাকে কি বলেছে? লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিড কোনটা হবে? BF3। তোমাদের এই কোয়েশ্চনটা দেখো প্রিভিয়াস ইয়ারে ছিল। এই BF3 এর বদলে যদি কি থাকে, আবার লুইস অ্যাসিড যদি লিখে দিই BI3 হবে, BCl3 হবে, এগুলো সব কি হবে? BCl3, এগুলো সব লুইস অ্যাসিড হবে, ঠিক আছে। তাহলে এগুলো এভাবে করবে, ভ্যালেন্স ইলেকট্রনটা নিয়ে নেবে, ভ্যালেন্স ইলেকট্রনটা নিয়ে যেটা অ্যাটম থাকবে তার সাথে যোগ করে দেবে। যদি 8-এর থেকে বেশি হয়ে যায় তাহলে ক্ষার হবে, 8-এর থেকে যদি কম হয়ে যায় তাহলে অ্যাসিড হবে। সেটা হচ্ছে লুইসের মধ্যে লুইস অ্যাসিড, ঠিক আছে। এখানে অ্যান্সার কী হবে? BF3। আবার অনেক থাকতে BI3 যদি হতো তা হতো BI3। আবার কী হবে? BCl3। এগুলো সব কি? এগুলো সব হচ্ছে লুইস অ্যাসিড, ঠিক আছে। কীভাবে করতে হয় বুঝতে পারলে? ঠিক আছে। দেখুন লাস্টেরটা, এটা রেল NTPC-তে একবার দিয়েছিল মোলারিটি ক্যালকুলেট করতে, মোলারিটি NTPC-তে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু এখন খুব দিচ্ছে NTPC। দেখো যে 250 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কী হবে? আগে তোমাকে জানতে হবে মোল সংখ্যা কী, আগে মোলটা শিখে নাও, মোলটা শিখে নাও। দ্রবীভূত থাকলে দ্রবণের মোলালিটি কী হবে, মোলালিটি কত? এখানে দেখো সালফিউরিক অ্যাসিডের এটা তুমি মিস্টার 49 গ্রাম, 49 গ্রাম ধরে দেখো, ঠিক আছে। যে 250 ml দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলালিটি কত হবে, ঠিক আছে। বুঝো আগে কি এখানে 49টা মিস্টেক আছে, প্রিন্ট হয়নি। যে 250 ml দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলালিটি কত হবে, ঠিক আছে। দ্রবণের মোলালিটি কত হবে? তাহলে তোমাকে সবার আগে জানতে হবে কি আণবিক মোল সংখ্যা বার করতে হবে। মোল সংখ্যা আগে বার করতে শিখতে হবে। মোল সংখ্যা কি, মোল সংখ্যা কী করে বার করতে হয়? দেখো মোল সংখ্যাটা আগে বার করো। মোল সংখ্যা আগে জানতে হবে যে মোল সংখ্যা আমাকে ক্যালকুলেট করতে হবে। মোল সংখ্যা কী করে বার করতে হয়?
দেখো এখানে কত গ্রাম দেওয়া আছে, দেখো 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তো মোল সংখ্যা কী করে বার করতে হয়, ওজন বাই আণবিক ওজন, ওজন বাই যত গ্রাম ওজন দেওয়া থাকবে, ওজন বাই আণবিক ওজন, বুঝতে পারলে, ওজন বাই আণবিক ওজন, আণবিক ওজন, ওজন বাই আণবিক ওজন, ঠিক আছে, ওজন বাই আণবিক ওজন। এখানে কত গ্রাম বলা আছে, সালফিউরিক অ্যাসিড 49 গ্রাম, তাহলে ওজন কত 49 গ্রাম, আর আণবিক ওজন কত, সালফিউরিক অ্যাসিড আণবিক ওজনটা ক্যালকুলেট করে নিতে হবে। সালফিউরিক অ্যাসিড আণবিক ওজন কী করে বার করবে, দেখো সালফিউরিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে H2SO4, H2SO4, তাহলে H মানে কি কটাকার হাইড্রোজেন 2, 2 × 1, সালফারের কত হয় 32, প্লাস অক্সিজেন কটা আছে 4টা, 4 × কত হবে 16, তাহলে কত হচ্ছে দেখো 2 + 32 + 64 সমান কত, দেখো কত 98, তাহলে এটার আণবিক ওজন, এর হচ্ছে আণবিক ওজন। তাহলে মোল সংখ্যা সমান আমি কি বললাম, মোল সংখ্যা সমান হচ্ছে ওজন বাই আণবিক ওজন। তাহলে ওজন কত দেওয়া আছে, দেখো 49, তাহলে 49 বাই আণবিক ওজন কত 98 সমান কত হচ্ছে হাফ, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, মোলারিটি বার করতে গেলে কী করতে হবে, যেটা দেওয়া থাকবে তার আমি মোল সংখ্যাটা আগে ক্যালকুলেট করে নেবে, খুব ইজিভাবে করা যায়। কি বলছি, যেটা দেওয়া থাকবে সেটার আমরা কী বার করবো, প্রথমে মোল সংখ্যা বার করবো, মোল সংখ্যা। এই মোল সংখ্যা কী করে বার করবো, যে ওজন বাই আণবিক ওজন, যেটা দেওয়া আছে তার ওজন দেওয়া থাকবে, ওজনের সাথে তুমি কি তার আণবিক ভরটা ভাগ করে দেবে, আণবিক ওজনটা ভাগ করে দেবে, তাহলেই সেটা তুমি মোল সংখ্যা বার করতে পারবে। এসব অঙ্ক করতে গেলে সবার আগে কী করতে হবে, মোল সংখ্যাটা তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। মোল সংখ্যা তুমি পেয়ে গেলে, মোল সংখ্যা কত হলো হাফ, মানে 0.5, মোল সংখ্যা কত 0.5, এটা মনে রাখো যে 0.5। এবারে তোমাকে কি বলেছে, মোলালিটি বার করতে বলেছে, মোলালিটি। তাহলে মোলালিটি সমান কি, এটা দেখো জেনে রাখো, মোলালিটি সমান কি, এখানে লিখছি দেখো মোলালিটি সমান কি, মোলালিটি সমান লিখলেই তুমি ঠিক করে দেবে। দেখো মোলালিটি সমান কি, মোলালিটি, একটা মোলালিটি আছে, একটা মোলালিটি, একে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করে, একে কি প্রকাশ দেবে, ক্যাপিটাল এম দিয়ে, ঠিক আছে, উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট। এটা কি করা হয়, এটা হচ্ছে দেখো মোলালিটি সমান কি, মোল সংখ্যা হয় সলিউট, মোল সংখ্যা মানে মোল অফ কি সলিউট, মোল অফ সলিউট মানে কি দ্রাবক, যেটা কম পরিমাণে থাকে। দ্রবণ কি দিয়ে তৈরি, দ্রাবক প্লাস দাবক, দ্রাবককে সলভেন্ট দিয়ে বলা হয়, দ্রাবককে সলভেন্ট বলা হয়, এবং দ্রাবকে সলিউট বলা হয়, যেটা কম পরিমাণে থাকে। দেখো 250 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে 49 গ্রাম, কম পরিমাণে সালফিউরিক অ্যাসিড, ওটা কি সলিউট মানে দ্রাবক। তাহলে মোল অফ সলিউট ডিভাইডেড বাই কী করতে হবে, পার লিটার, 1 লিটারে আমাকে ক্যালকুলেশন করতে হয়, পার লিটার সলিউশনে কত মোল অফ সলিউট আছে, পার লিটার সলিউশনে কত মোল অফ সলিউট আছে। তাহলে 1 লিটার সলিউশনের মধ্যে ক্যালকুলেট করতে হয়, পার লিটার সলিউশনের মধ্যে। সলিউশন মানে কি দ্রবণ, তাহলে তোমাকে মোলালিটি সমান মনে রাখতে হবে, মোলালিটি সমান কি, দেখো যে মোলালিটি সমান হচ্ছে কি, মোল অফ সলিউট ডিভাইডেড বাই কি পার লিটার সলিউশন, 1 লিটার সলিউশনে কত মোল আছে, সেটাই কি মোলালিটি, একে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে মোল সংখ্যাটা বার করে নেবো, পার লিটার সলিউশন দিয়ে ওকে ভাগ করে দেবো, 1 লিটার সলিউশনে কত আছে সেটা ভাগ করে দিলেই হচ্ছে। এখানে বলো তো কত দেওয়া আছে, দেখো 250 ml দ্রবণে, কিন্তু তোমাকে হিসাব করতে হবে কি 1 লিটার সলিউশনের মধ্যে, তাহলে 1 লিটার সলিউশনকে 250 ml করে নিতে হবে। তাহলে কীভাবে করবে, দেখো কী করতে হবে, যে মোল অফ সলিউট, মোলটা কই পেয়েছিলে, মোল অফ সলিউট সালফিউরিক অ্যাসিডের মোল কত পেলে, যে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত পেয়েছো, দেখো হাফ পেয়েছিলে 0.5, তাহলে 0.5 ডিভাইডেড বাই কী করতে হবে, পার লিটার সলিউশন, এখানে সলিউশন কত দেওয়া আছে 250 ml, তাহলে 250 বাই 1 পার লিটার মানে কি 1000 ml, এখানে দেখো ml দেওয়া আছে, তাহলে 1 লিটারকে আমরা কিসে কনভার্ট করে নিলাম, 1 লিটারকে আমরা ml কনভার্ট করে নিলাম। তাহলে এটা করে নাও, তাহলে এটা কত হচ্ছে দেখো 0.5, আর এটা ভাগ করলে কত 0.25, তাই তো। তাহলে এটা দেখো ভাগ করো, তুলে দাও যদি করো,
এটা 0.5 ছিল। দেখো 0.25 দেখো এটা দেখো 0.25 এটা দেখো যে 0.5 ডিভাইডেড কত 0.25, তাহলে এটা যদি করো আর এটাতে চাইবো একটা 0 0 কেটে দাও, তাহলে 25 দুগুণে 50, তাহলে কত হচ্ছে দেখো 2 ml হচ্ছে, 2 m মোলালিটি কত 2, তাহলে দেখো 2 অপশান আছে, 2 অপশান আছে, দেখো এটা 2 অপশান কিন্তু এটাতে আছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, প্রথমে কি বার করতে হবে, প্রথমে বার করতে হবে যেটা দেয়া থাকবে তার আমরা মোল সংখ্যাটা বার করে নেব। মোল সংখ্যাটা যখনই বার করে নেব, মোল সংখ্যা করার পর একে পার লিটার সলিউশনে ডিভাইডেড করে দিতে হবে। মোল সংখ্যা কি করে বার করবে, মোল সংখ্যা যেটা দেওয়া থাকবে তার ওজনকে তার আণবিক ভর দিয়ে ভাগ করে নেবে, তাহলে মোল সংখ্যা তুমি পেয়ে যাবে। মোল সংখ্যাকে 1 লিটার সলিউশনে কত আছে সেটা ক্যালকুলেট করে দিলে তুমি মোলালিটি পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা আজকে ক্লাসগুলো দেখলে, পরে আবার নেক্সট ক্লাস পাবে আমার। আর তোমরা অফলাইনে যদি ক্লাস করতে চাও তাহলে তুমি কেরেট যোগাযোগ করো তোমরা। থ্যাংক ইউ।